আচ্ছা, সো আমরা গতকালকে কোয়ান্টাইজেশন অফ চার্জ পর্যন্ত পড়ছিলাম। এটাকে আচ্ছা, আজকে কুলম্বস ল থেকে শুরু করবেন হ্যাঁ, বলছিলেন। কুলম্বস ল থেকে শুরু করব। তো কুলম্বস ল সম্বন্ধে তোমাদের মোটামুটি আইডিয়া আছে মনে হয়, তাই না? স্যার আছে না কম বেশ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ওকে, প্রথম হচ্ছে যে এই লটা আসলে কুলম্বস লটা আসলে কি সম্বন্ধে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি দুইটা চার্জ যখন আমরা পাশাপাশি রাখি এদের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন ফোর্সটা কাজ করে সেই ফোর্স সম্বন্ধে কুলম্বস লটা দেওয়া হয়েছে। দেখুন, the law this is the law of physics describing the electrostatic interaction between charge particles. চার্জ পার্টিকেল গুলোর মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনটা হয় সেই ব্যাখ্যাটা দিচ্ছে এই কুলম্বস লতে। দ্য ল ওয়াজ এটা ফার্স্ট পাবলিশড হয়েছে 1785 সালে। অগাস্টিন ডি কুলম্ব নামক সায়েন্টিস্ট সে এই কুলম্বস লটা দিছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ডিলস উইথ দ্য phenomena and properties of stationary and slow, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স যেটাকে ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে যে ফিজিক্সের ওই শাখা যেখানে তোমার স্থির চার্জ বা খুব অল্প গতিতে মুভিং যে চার্জগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে মানে ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন কথা বলা হয়েছে, তো সেই জন্য ইলেকট্রোস্ট্যাটিক্স কি সেটাও পরের লাইনে ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, তাহলে কুলম্বস লটা কি সম্বন্ধে সেটা বোঝা গেল। কুলম্বস লটা দুইটা চার্জের মধ্যকার যে ইন্টারাকশনটা, দুইটা চার্জের মধ্যকার যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনটা, বা ওইভাবে বলতে পারো যে দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ যে ক্রিয়া বলটা, সেই সম্বন্ধে কুলম্বস লটা ব্যাখ্যা দিচ্ছে। এটাও 1785 সালে ফ্রান্সের সায়েন্টিস্ট অগাস্টিন ডি কুলম্ব সে আবিষ্কার করছে। আর ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে ফিজিক্সের ওই শাখাটা যেখানে স্থির তড়িৎ বা স্লো গতিতে যেই চার্জগুলো মুভ করে ওগুলো নিয়ে আলোচনা করা হয়। এবার আসি তাহলে কুলম্বস লটা কি বলছে। কুলম্বস ল আমাদেরকে বলছে যে যেহেতু দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা নিয়ে আলোচনা করছে, ধরে নিলাম আমরা দুইটা চার্জ হচ্ছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, এবং এদের মধ্যকার যে আকর্ষণ বিকর্ষণ বলটা সেটাকে আমি ধরে নিলাম F, আর এদের মধ্যকার যে দূরত্ব সেটাকে আমি ধরে নিলাম আর ধরতে পারো, ডি ধরতে পারো, সেটা কোনো সমস্যা না। দুইটা চার্জের মধ্যকার দূরত্ব কতটুকু আর, আমি দুইটা চার্জের মান হচ্ছে Q1 Q2, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, সেটা যখন একজাক্ট ভ্যালু দেওয়া থাকবে সেটা বোঝা যাবে। বাট আমরা এখন জেনারেলি একটা চার্জ হচ্ছে Q1 আর একটা Q2। এখন কুলম্বস ল বলতেছে যে দুইটা চার্জের মান যদি Q1 Q2 হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে তাদের মধ্যখানে যেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা দুইটা চার্জের মধ্যে মানের গুণফলের সমানুপাতিক। মানের গুণফলের সমানুপাতিক, এটা প্রথম কথা। পরে এরপরটা হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এরপরটা হচ্ছে দুই ফোর্সটা দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটি আসলে মেইনলি কুলম্বস ল, মানে কুলম্বস লর মেইন পয়েন্ট। তো আবার রিপিট করি, দুইটা চার্জের মধ্যবর্তী ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এভাবে সুন্দর করে বলতে হবে। হ্যাঁ, পরীক্ষার সময় মানে ক্লিয়ারলি না বলতে পারলে নাম্বার কম হয়ে যায়। তোমরা এভাবে বলতে হবে দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল। আকর্ষণ বা বিকর্ষণ না বলে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলো সেটা আরো সুন্দর হয়। দুইটা চার্জের মধ্যকার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান ওই চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই দুইটাকে যদি আমরা এখন সমন্বয় করে লিখি, একত্রে লিখি, আমরা কি লিখতে পারি? F Q1 Q2 by r স্কয়ার। হ্যাঁ, F Q1 Q2 by r স্কয়ার। জি স্যার। ওকে, তারপরে এটাকে আমরা আবার লিখতে পারি F ইকুয়াল টু সমানুপাতিকের মধ্যে যে আমরা কনস্ট্যান্ট বসাই, তাই না? F ইকুয়াল টু K C ইনটু C না K দিব, K। আচ্ছা ঠিক আছে।
কে Q1 Q2 বাই R স্কয়ার। এটা হচ্ছে আসলে আমাদের কুলম্বস ল মেইন ম্যাথমেটিক্যাল ফর্ম, যেটা আমরা অনেক ইউজ করব ম্যাথ করার সময়। ওকে, সো আচ্ছা, এখন দেখাই যে এখানে একটু একটা জিনিস খেয়াল রাখো যে কি ভুলটা স্টুডেন্টরা করে। অনেক সময় যে ওই যে বললাম স্টুডেন্টরা বলে যে স্যার ভাই এবার তো সব পারছি না, আমার কেন কম পেলাম, সব পারছি না আমার কেন কম পেলাম, এটা একটা মানে কমন ইয়ে আর কি, ব্লেম দেওয়া হয়। আমি বলি যে মনে করো এই প্রশ্নটাই আমি করলাম কাউকে, এটাকে ভালো করে খেয়াল রাখো এবং এই থিওরিটাই তোমরা সব জায়গায় অ্যাপ্লাই করবা, দেখবে যে খুব ভালো মার্ক পাবা। সো কাউকে যদি মনে করো আমি কুলম্বস ল জিজ্ঞেস করলাম, সে আমাকে শুরু দিয়ে বললো স্যার কুলম্বস ল হচ্ছে F সমানুপাতিক Q1 Q2 বাই D স্কয়ার। জিজ্ঞেস করলাম যে কুলম্বস লটা ব্যাখ্যা করো বা কুলম্বস লটা বলো, সে বলে দিল যে F সমানুপাতিক Q1 Q2 বাই D স্কয়ার। আমি তো বুঝতেছি না F কি Q1 কি Q2 কি D কি, আমি তখন উল্টা প্রশ্ন করা লাগে যে Q1 কি Q2 কি D কি F কি, ঠিক আছে? তখন বলে যে স্যার F হচ্ছে ফোর্স, Q হচ্ছে চার্জ, D হচ্ছে দূরত্ব। তাই তো এখানে D হচ্ছে আমাদের মধ্যবর্তী দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব, এখানে D লেখা আছে সেটা। আচ্ছা, তাহলে এখানে কি সমস্যা? এখানে সে প্রথম ম্যাথমেটিক্যালটা বললো, তারপরে চুপ করে আছে, এরপর আমি তাকে উল্টা জিজ্ঞেস করি, বের করা লাগতেছে যে F কি বললা, কিউ কি বা D কি। তো এটা ঠিক না, এটা হচ্ছে খারাপ ভাবে আনসার দেওয়ার একটা মানে একটা ওয়ে, মানে এইভাবে আনসার করে সবচেয়ে কম মার্ক পাওয়া যাবে। কারণ কি তোমার আসলে টার্গেট কি থাকবে, যে তুমি যে অনেক কিছু পারো সেটা যে কোনো ভাবে স্যারকে বোঝাইতে হবে, তাই না? তুমি পারো কিন্তু স্যার বুঝলো না সেটা, তাহলে তুমি নাম্বার পাবা? তুমি নাম্বার পাবা না। তুমি F সমানুপাতিক Q1 Q2 বাই D স্কয়ার বলে চুপ করে আছো, স্যারের তোমাকে জিজ্ঞেস করে করে বাইর করতেছে। তো স্যারের তো দরকার নাই যে তোমার থেকে সবকিছু একদম বাইর করতে হবে, তোমার নিজের দরকার সবকিছু শো করা যেন তুমি নাম্বার বেশি পাও, ঠিক আছে? তাহলে এইভাবে আনসার দেওয়া হচ্ছে সবচেয়ে কম মার্ক পাওয়া যাবে, প্রথমে একদম ম্যাথমেটিক্যালটা বলা। আরো অন্যান্য অনেক ভাবে খারাপ ভাবে আনসার দেওয়া যায়, এটা একটাই বলতেছি। তো খারাপ ভাবে তো অনেক কিছু বলে, অত কিছু না বলে কিভাবে বলতে হবে সেটা একটু খেয়াল রাখো। তো আমাকে যদি কেউ এই প্রশ্নটা করতো কুলম্বস লটা কি সেটা ব্যাখ্যা করো, তাইলে আমি এইভাবে আনসার দিতাম, তোমরা এইভাবে আনসার দেওয়ার ট্রাই করবে। স্যার একটা সাউন্ড আসছে বারবার। আচ্ছা, মিট করে দিচ্ছি তাহলে, অন্য কারো কাছ থেকে মনে হচ্ছে। হ্যাঁ, মিট করে দিচ্ছি। তাহলে আমাকে কি প্রশ্ন করলে আমি এইভাবে আনসার দিতাম যে কুলম্বস ল হচ্ছে দুইটা চার্জের মধ্যকার যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যে কাজ করে, সেই ফোর্সের মানটা কিরকম হবে সেই সম্বন্ধে আইডিয়া দেয়, ঠিক আছে? আর এক্স্যাক্টলি কুলম্বস লটা বলা হয়েছে যে ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মানটা হবে চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি ধরে নিই যে দুইটা চার্জ, একটা হচ্ছে Q1 আর Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি D হয়, এবং তাহলে তাদের মধ্যকার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F হবে F সমানুপাতিক Q1 Q2 হবে, আর একটা হবে F সমানুপাতিক 1/D স্কয়ার। এবং এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাই F সমানুপাতিক Q1 Q2 বাই D স্কয়ার, বা মানে সমানুপাতিক সিম্বল উঠাই দিয়ে আমরা কনস্ট্যান্ট বসাই F ইকুয়াল টু K Q1 Q2 বাই D স্কয়ার। এটা আমরা ফাইনালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা পাই, ঠিক আছে? তাহলে দেখো কি বললাম, প্রথমে বললাম একদম জেনারেল একটা ধারণা দিলাম যে ওহমস লটা কি সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে? এরপরে এক্স্যাক্টলি লটা কি সেটা বলছি। এরপরে লর ম্যাথমেটিক্যাল ফর্মটাতে যাওয়ার আগে বলে দিছি যে আমি ধরে নিলাম, যদি ধরে নিই Q1 Q2 দুইটা চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি D হয়, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F এর মান হবে এরকম। তার মানে স্যারে আমার আর প্রশ্ন করা লাগবে না যে F কি Q1 কি Q2 কি D কি, তাই না? আমি সবকিছু আগে সুন্দর করে সিকোয়েন্সিয়ালি বলে তারপর আসছি, ঠিক আছে? তাহলে এইভাবে সবকিছু আনসার দিতে হবে। প্রথমে জেনারেলি একটা আইডিয়া দিয়া এক্স্যাক্টলি সূত্রে চলে যেতে হবে, তারপরে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বলার আগে অবশ্যই এখানে তুমি যে সিম্বল গুলো ইউজ করতেছো F Q D, এগুলো তোমাকে আগে বলে আসতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে সবকিছু আনসার দিতে হবে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কুলম্বস লর ম্যাথমেটিক্যাল ফর্মটা বলো, তখন তুমি তো অবশ্যই এটা বলবা যে F সমানুপাতিক Q1 Q2 বাই D স্কয়ার ডাইরেক্টলি। তোমাকে যদি ডাইরেক্ট প্রশ্ন করা হয় তাহলে তুমি ডাইরেক্ট আনসার দিবে, তাতে কোনো সমস্যা নেই। বাট তোমাকে যদি জেনারেল একদম কুলম্বস ল জিজ্ঞেস করা হয়, কখনোই এরকম ম্যাথমেটিক্যালটা বলতে যাবে না। তো এটা শুধু কুলম্বস লর ক্ষেত্রে না, অন্য যে কোনো লর ক্ষেত্রে বা ইভেন যে কোনো টপিকের ক্ষেত্রে চিন্তা করবা যে এইভাবে আনসার দেওয়ার জন্য। তো
তুমি জেনারেল রিলেশনটা যদি না বলতে পারো, এখানে যেরকম আমরা বললাম দুটো চার্জের মধ্যবর্তী যে ফোর্সের মান নিয়ে বলা হচ্ছে কোন এরকম জেনারেল না বলতে পারলো অবশ্যই সূত্রটা বা ডেফিনিশনটা প্রথমে সুন্দর করে তো দিতেই হবে, ঠিক আছে? তারপরে তুমি এক্সাম্পল দাও, বিভিন্ন সিম্বলের কথা আনো, ম্যাথমেটিক্যাল ফর্মে যাও, ডিটেলসে পরে যাবা, বাট ডিটেলসে যাওয়ার আগে তোমার আগে ডেফিনিশনটা সুন্দর করে দিতে হবে। আর যদি পারা যায় তাহলে যে জেনারেল কথাবার্তা কিছু আছে কি সম্বন্ধে সেগুলো আগে একটু বলে আসতো। বোঝা গেছে? তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি এক্সপেক্ট করি তোমরা আনসার দেবা? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো এখানে আচ্ছা, তাহলে এখানে এই যে কে এর মানটা, কে এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে? এখন সেটাকে এপসাইলন হচ্ছে আসলে পারমিটিভিটি, ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের পারমিটিভিটি ভ্যালু যোগ্যতার মান, সেটা হচ্ছে 8.854 × 10⁻12 কনস্ট্যান্ট ভ্যালু। সো এখন এই পারমিটিভিটির মান যদি আমি উপরে বসাই, মানে এই এপসাইলন নট এর মানটা যদি আমি এখানে বসাই, তাহলে ক্যালকুলেট করলে আমার কে এর মানটা এরকমই হবে। তাহলে তুমি, আমরা যখন ম্যাথ করব, তুমি সরাসরি এই সূত্র লিখে এখানে কে এর মান এত ইউজ করতে পারো। আর এইভাবে সূত্রটা লিখতে পারো f = 1/4 q1 q2/d²। তাহলে তুমি এখানে এপসাইলন নট এর মান এটা বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো কয়েকটা আমরা ম্যাথ দেখবো এই কুলম্বস ল রিলেটেড, খুবই ইজি ম্যাথ, পরীক্ষা এখান থেকে ম্যাথ আসেই, বা এমসিকিউ টাইপ শর্ট কোশ্চেন টাইপ যখন আসবে এমসিকিউ, তোমাদের কাছে এরকম ছোট্ট একটা সিনারি বলে দিয়ে কিছু বের করতে বলবে, সেটাকে এমসিকিউ আকারে প্রশ্নে আসতে পারে। সো কি বলা আছে প্রথম ম্যাথটাতে, হোয়াট মাস্ট বি দ্য ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট চার্জ q1, মান দেওয়া আছে তো, আরেকটা q2 দেওয়া আছে, for the attractive electrical force between them to have a magnitude of 5.66। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে আমি করাই, তো মনে করো আমার এটা নিচে থাকুক, আমি এখানে করাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কি বলা আছে, হোয়াট মাস্ট বি দ্য ডিসটেন্স, ডিসটেন্স বের করতে বলছে। তো ডিসটেন্সকে আমি আর লিখতেছি, বিটুইন 2 পয়েন্ট চার্জ, তাহলে দুইটা চার্জ আছে, একটা আছে q1 আরটা হচ্ছে q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, যেটা আমাদের বের করতে হবে। q1 এর মান দেওয়া আছে কত, 26.3, 26.3 মাইক্রোকুলম। আর q2 দেওয়া আছে কত, -47.1। চার্জের মানও দেওয়া আছে, একটু প্রশ্নে দেওয়া আছে, এবং আরো দেওয়া আছে ফর অ্যাট্রাকটিভ ইলেকট্রিক্যাল ফোর্স। ইলেকট্রিক্যাল ফোর্স যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলে আসছিলাম, বাট মানে এই ফোর্সটাকে আমরা কয়েকটা নাম বলতে পারি। এক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আবার এখন দেখতেছি যে ইলেকট্রিক্যাল ফোর্স সেটা বলা যায়, কুলম্ব ফোর্সও বলা যায়, সবগুলা একই কথা। তো সেই ফোর্সের মান, তো এই দুইটা দূরত্বে ফোর্সের মান দেওয়া আছে কত, 5.66 নিউটন। এই ইউনিট গুলো খেয়াল রাখতে হবে। এটা কি পারা যাবে? জি স্যার। আচ্ছা, খুবই সহজ ম্যাথ, তাই না? কারণ আমরা তো জি, জানি স্যার। যে, ইকুয়েশন বসালে আর এর যে ইয়েটা আসবে এখানে হ্যাঁ, আমরা এক্সেস করে জানি পাওয়া যে যাবে। F = K কনস্ট্যান্ট q1 q2/r²। q1 q2, একটা ডিটেইলসে বলে দিচ্ছি, আর অন্যগুলো করবো না। তাহলে আর এর মান বের করতে হবে, তাহলে আর কে আমরা বাম পাশে পাশে নিয়ে নিয়ে। আসবো। তাহলে r² = K q1 q2/f। জি স্যার।
তাহলে আর এর মান যদি বের করতে চাই তাহলে আর ইকুয়াল টু কি হবে? তারপরে স্যার স্কয়ার রুট হয়ে যাবে স্যার ডান দিকে। স্কয়ার রুট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন এই মানগুলো বসাই দিলে আমার আর এর মান চলে আসবে। তো নিচে স্যার। করা আছে, আমরা জি, স্যার। করাটা এবার দেখি। ওকে, তাহলে এখানে দেখো আর সমান কে কিউ1 কিউ2 বাই এফ দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখো যে ওই কিউ2 এর মান কিন্তু মাইনাস। মাইক্রোকুলমকে ও হ্যাঁ, হ্যাঁ কুলম করে নিচ্ছে। মাইক্রোকুলমকে তোমার কুলম্বে নিয়ে যাইতে হবে সবসময়। সবগুলাকে যতগুলো টার্ম থাকবে ম্যাথের মধ্যে বা ফর্মুলাতে, তোমাকে সবগুলোকে একটা ইউনিট সিস্টেমে নিয়ে যেতে হবে। এসআই ইউনিট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম যেটা, সেই এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? অথবা তুমি সিরিয়াসও রাখতে পারো, কিন্তু যেটাতে রাখো না কেন সেটাতে সবগুলো টার্মকে একই এককে রাখতে হবে। তো নরমালি আমরা এসআই ইউনিটে রাখি, যখন কোনো ম্যাথগুলো করি সবগুলো ইউনিটকে আমরা এসআই ইউনিটে নিয়ে যাই। তাহলে এই মাইক্রো কুলম্বকে আমরা কুলম্বে নিয়ে আসবো, কারণ কুলম্ব হচ্ছে এসআই ইউনিট। কুলম্বে নিব কেন? কারণ ফোর্স হচ্ছে নিউটন, নিউটন হচ্ছে আবার এসআই ইউনিট। তাহলে আমি একটাকে মাইক্রো কুলম্ব আর একটাকে নিউট্রন এভাবে রাখলে আমার ফাইনালি যে আর এর যে এককটা হবে সেটাতে আমার ঝামেলা হবে। তো সেই জন্য আমাদের সবসময় সব ম্যাথের ক্ষেত্রেই সবগুলা যেই টার্মগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা একটা ইউনিটে নিয়ে যাব, এসআই ইউনিটে নিয়ে যাব মেনলি। তাহলে আমরা মাইক্রো কুলম্বকে কুলম্ব করে ফেললাম, ফোর্স তো দেওয়াই আছে, আর এর মান বের করতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করার ব্যাপার হচ্ছে তোমাদের এই যে দেখো মাইনাস, এখানে কিন্তু মাইনাসটা ইউজ করা হয় নাই। মাইনাস ইউজ করা হয় নাই এই কারণে যে এখানে আসলে তো দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে। তো ওই দূরত্বটা তোমার চার্জের মান প্লাস হোক আর মাইনাস হোক সেটা কোনো ব্যাপার না, দূরত্ব যেটা সেটা আমার সেমই থাকতেছে। সেই জন্য আরেকটা হচ্ছে যে এখানে যদি তুমি মাইনাস ইউজ করো সেটা স্কোয়ার রুটের ভিতরে মাইনাস চলে যায়, তার মানে আমার ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, রুটের ভিতরে মাইনাস চলে যাবে, সো সেটাতে তোমার হবে না। সেই জন্য আমি এখানে মাইনাস অ্যাভয়েড করবো, মাইনাস অ্যাভয়েড করে জাস্ট দূরত্বটা আমি পাবো, ঠিক আছে? তো এখানে মনে করো রুটের ভিতরে আসছে, কিন্তু রুট যদি নাও থাকতো তুমি মাইনাস ইউজ করতে পারতা, সেটা সমস্যা ছিল না, তুমি মাইনাস বসাতে পারতা। কিন্তু এই তো দূরত্ব তো আমরা মাইনাস হয় না, তাই না? লজিক্যালি হয় না। তো সেই জন্য আমরা এখানে মাইনাস দিব না, এখানে আমরা মাইনাস অ্যাভয়েড করব। এক হচ্ছে দূরত্ব মাইনাস হবে না সেই লজিকে, সেকেন্ড লজিক হচ্ছে ক্যালকুলেশনের আমার খুব ঝামেলা হয়ে যাবে, স্কোয়ার রুটের ভিতরে মাইনাস চলে আসবে। সেই জন্য এই দুইটা কারণে আমি এই মাইনাসটা অ্যাভয়েড করছি, ঠিক আছে? সো এই মতে আশা করি কারো কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে বলো। আচ্ছা, এই ম্যাথটা দেখো, ওকে পেজে নিয়ে যাই, এটা একটু পড়ে দেখো কি বলছে। The electrostatic force between identical ions that are separated by a distance of এত মিটার is এত নিউটন। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান দেওয়া আছে, এটা মানে এফ এর মান দেওয়া আছে, তাই না? আর এর মান দেওয়া আছে, হ্যাঁ আর এর মানও দেওয়া আছে, এই 5 × 10⁻⁻10 যেটা, সেটা আমার আর এর মান দেওয়া আছে। চার্জ বের করতে হবে। কিন্তু একটা জিনিস এখান থেকে বুঝতে হবে যে ফোর্স বিটুইন কাদের মধ্যে আইডেন্টিক্যাল আয়ন, আইডেন্টিক্যাল চার্জ যে দুইটা সেটা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল আয়ন। স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার কথাগুলো স্যার শুনতে তো পাচ্ছি সাউন্ডে না। একটু প্রবলেম স্যার। প্রবলেম হচ্ছে? জি লাস্ট 1 মিনিট জাস্ট স্যার। সমস্যা হয়েছে স্যার। ও লাস্ট 1 মিনিট সমস্যা, এখন ক্লিয়ার আছে? জি স্যার স্যার এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে দেখো এখানে ডিসটেন্স দেওয়া আছে আর, আর ফোর্স দেওয়া আছে এফ, ঠিক আছে? তাহলে প্রশ্ন ছিল যে আইডেন্টিক্যাল আয়ন্স বলা হচ্ছে, যে মানে যে দুটো চার্জ পার্টিকেলের মধ্যে ফোর্স আর ডিসটেন্স সেগুলোকে বলা হচ্ছে আইডেন্টিক্যাল আয়ন্স। আইডেন্টিক্যাল আয়ন্স এর বাংলা কি বা কি মিন করে সেটা কি কে বলতে পারবা? আইডেন্টিক্যাল একই রকম। হ্যাঁ, ভেরি গুড। আইডেন্টিক্যাল হচ্ছে মানে একই রকম। এই এক ধর্মী নাকি? হ্যাঁ, একই রকম। যে দুইটা চার্জ পার্টিকেল সেটা হচ্ছে আমার আইডেন্টিক্যাল আয়ন্স। দ্যাট মিন্স আমাদের যে কিউ1 কিউ2 আমরা দুইটা চার্জ পার্টিকেল ধরি, সে কিউ1 আর কিউ2 দুইটা বলছে একই রকম আছে, একই রকম মানে কি আসলে? সো কিউ1 ইকুয়াল টু Q1 equal Q2 কিউ2, সো সেটাকে আমরা সরাসরি কিউ লিখতে পারি, ধরে নিলাম, ঠিক আছে?
এটাই এখানে আমার আইডেন্টিক্যাল আয়ন্স বলতে আমরা এইটা মিন করি। তাহলে এবার দেখি ম্যাথে কি বের করতে বলছে, ফাইন্ড দ্য চার্জ অন ইচ আয়ন। তাহলে এই চার্জের মান বের করতে বলছে প্রত্যেকটা আয়নে, দ্যাট মিন্স আমার কিউর মান বের করতে বলছে, তাই না? চার্জ অন ইচ আয়ন, দ্যাট মিন্স আমার কিউর মানটা, এই কিউর মানটা আমাকে বের করতে হবে। তাহলে তো সহজ, যে আমার তো সবই আমি জানি, কিউ ছাড়া আমার এফও দেওয়া আছে, আরও দেওয়া আছে, কে এর মান তো আমি জানিয়ে, তাহলে আমি এখান থেকে সুন্দর করে কিউটাকে ডান পাশে নিয়ে ক্যালকুলেশন করে বের করে ফেলবো। জি স্যার। আমি এখানে একদম ক্যালকুলেটর টিপে টিপে করে করে দেখাচ্ছি না, কারণ আমার তো করাই আছে, আর এটা সময় নষ্ট হবে। তোমরা নিজেরা অবশ্যই এটা করা যাবে স্যার, সহজ আছে। কাগজে ক্যালকুলেটর দিয়ে চেক করবা, আমার যে এই আনসার, এই আনসারে চেক করবা যে আনসার ঠিক আছে কিনা, ভুল আছে, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব, করে দেখবা সবগুলা ম্যাথ এভাবে ক্যালকুলেটর চেপে চেপে রেজাল্ট চেক করবা। আমার এটা ভুল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা নিজের মতো করে ক্যালকুলেশনটা একদম ঠিক মতো করা। ওকে, আর দেখো অবশ্যই ইউনিট খুবই ইম্পর্টেন্ট। কুলম ইউনিট খেয়াল করতে হবে, তুমি যদি লাস্টে গিয়ে ইউনিট না দাও নাম্বার কমে যাবে, ঠিক আছে? সো নাম্বার কমে যাবে, পার্শিয়াল মার্কিং অবশ্যই পাবা, কিন্তু ইউনিটের জন্য নাম্বার কমে যাবে। এখন আবার ব্যাপার আছে যে, মনে করো এখন আবার অনেকেই আবার বলে যে স্যার সামান্য সারাক্ষণ করে আসলাম, শুধু এই সি না দেওয়ার কারণে নাম্বার কমে যাবে। তো এখন সেটা আসলে শুধু এই ইউনিটের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও ডিপেন্ড করে আসলে ওই স্টুডেন্টটা কিরকম। যেমন মনে করো যে A+ পাইতেছে, যে 90 পাচ্ছে, তার ক্ষেত্রে সে এটা ইউনিট দেয় না, এটা তার জন্য একটা বড় ভুল, তার নাম্বার কাটা হবে। কিন্তু যে মনে করো টাইনা পাস করতেছে, 40, 42, 45 পাইতেছে, তাকে এগুলা ওরকম দেখা হয় না, তাকে নাম্বার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো ডিপেন্ড করে, কিন্তু সবাই তো টার্গেট থাকা উচিত যে আমার যেন কোনো ভুল না হয়, আমার যেন খাতায় মানে নাম্বার কাটানোর মতো কোনো জায়গা যেন না থাকে, ওইভাবে খেয়াল রাখতে হবে। সো এবার আমরা দ্বিতীয় পার্টে যাই। দ্বিতীয় পার্টে কি বলছে, হাউ মেনি ইলেকট্রনস আর মিসিং ফ্রম ইচ আয়ন। তাহলে ইলেকট্রনস কতগুলো মিসিং আছে, মানে আমরা চার্জের আলোচনা গত ক্লাসে করছিলাম। আসলে চার্জ কিভাবে সৃষ্টি হয়, ইলেকট্রনের গ্রহণ বা বর্জন যে হয় তখন থেকে তো আয়নের সৃষ্টি হয়, তাই না? এখন আমাদের দ্বিতীয় পার্টে বলা আছে, তাহলে ওই যে ইলেকট্রনের যে গ্রহণ বা বর্জন হয় সেটা আসলে কতটা হয়েছে, হাউ মেনি ইলেকট্রনস আর মিসিং ফ্রম ইচ আয়ন। প্রত্যেকটা আয়ন থেকে ইলেকট্রনের কতগুলো ইলেকট্রন চলে গেছে, ঘাটতি আছে, মিস আছে, সেগুলো বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা তো জানি যে এটা আমাদের জন্য করাটা খুবই ইজি, কারণ আমরা জানি যে টোটাল চার্জ, এই যে আয়নগুলোর মধ্যে যে টোটাল চার্জ আমরা বের করলাম, সে Q equal N E, কারণ কোয়ান্টাইজেশন থেকে আমরা জানি, quantization of charge। হ্যাঁ, কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে আমরা জানি যে এই ইলেকট্রনের সংখ্যা হবে আসলে Ne। সো আমার আসলে n এর মানটা বের করতে হবে, যে হাউ মেনি, কত সংখ্যা, দ্যাট মিন্স এটা একটা সংখ্যা বের হবে, তাহলে সেই সংখ্যাটা আমার কোনটা, n। কারণ আমরা তো জানি যে কোন একটা পার্টিকেলের মধ্যে টোটাল চার্জটা হচ্ছে ইলেকট্রনের সাথে n, মানে n হচ্ছে ওই ইলেকট্রনের সংখ্যা। একটা ইলেকট্রন যদি থাকে 1e হবে, দুইটা ইলেকট্রনের যদি ঘাটতি থাকে 2e হবে, এরকম। তো এখন আমাদের ম্যাথে বলা হচ্ছে যে একটা না দুইটা না কয়টা ইলেকট্রন এরকম মিসিং আছে সেটাই বের করতে, দ্যাট মিন্স n এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি কোয়ান্টাইজেশন থেকে q সমান ne, তাহলে আমরা n এর মান বের করব, n ইকুয়াল টু q বাই e। q তো মাত্রা বের করে নিলাম, এটা বসাবো, আর e তো হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেটা বসাই দেব। দেখছো? সো n এর মান হবে 2, n এর কোনো একক থাকবে না, n যেহেতু একটা সংখ্যা, সো n এর কোনো একক থাকবে না, n ইকুয়াল টু 2। একটা প্রশ্ন এখানে আছে যে মনে করো এই n এর মান কি আমি এখানে 2 না পাইয়া একটু ফ্র্যাকশনাল পাওয়া সম্ভব ছিল? এটা তো আমরা একটা বড় ক্যালকুলেশন করলাম, ফ্র্যাকশনাল পাইতে পারতাম? কখনোই না স্যার। আচ্ছা, গুড, n এর মান কখনোই ফ্র্যাকশনাল হবে না, কিন্তু ইন কেস যদি দেখো যে পরীক্ষার সময় করতে গিয়ে তোমার ফ্র্যাকশনাল আসতেছে, কারণ কি এই n এর মান তো আসলে তুমি q আর e থেকে ক্যালকুলেশন করে বের করলা, এখন এই q এর মান আবার আমরা বের করলাম এই f আর r এগুলোর সাহায্যে q এর মান বের করলাম। সো এখন কোন সময় যদি পরীক্ষায় দেখো যে f আর r এর মান একটু ঝামেলার কারণে q এর মান এরকম আসছে যে q এইখানে q বসানোর পর দেখা যাচ্ছে যে n এর মান ফ্র্যাকশনাল আসতেছে, মানে ক্যালকুলেটর টিপে দেখা যাচ্ছে যে n এর মান ফ্র্যাকশনাল আসতেছে, মনে করো এরকম পাইলা তুমি, তখন কি করবা? ঠিক আছে, বা 2.5 পাইলা, এরকম কি করবা?
তখন স্যার দশমিক বাদ দিয়ে মানে ওই সংখ্যাটা নিব নাকি মানে হ্যাঁ, অনলি টু? তখন তুমি রাউন্ড ফিগার করে দিবে, রাউন্ড ফিগার করে দিবে। স্যার একটা কি একটা সংকেত আছে অ্যাব্রিভিয়েশন না কি জানি ওটা দিয়ে সেটাকে সাপোজ। হ্যাঁ বলতেছি। তো একটা জিনিস হচ্ছে, তুমি যদি মনে করো 2.3 পাও, সেটাকে এভাবে নিয়ারলি ইকুয়াল টু 2 লিখে দিবা। আচ্ছা এটার কথা বলতেছিলাম আচ্ছা, টু দিব। এখন এই একটা তোমরা কি জানো যে পয়েন্টের পরে কত থাকলে সেটাকে আমি পূর্ণ সংখ্যা পরেরটা লিখতে পারি? এখন তো পূর্ণ স্যার সংখ্যা 5, মিনিমাম 5 থাকতে হবে স্যার। হ্যাঁ চার good, চার না 5। 5 তো 5 স্যার বা 5 এর 5 পর 5 বা 5 এর উপরে যদি থাকে তখন সেটাকে আমরা 3 লিখে দিই, থ্রি লিখবো স্যার 5 এর উপরে গেলে। ঠিক আছে? সো যেটাই আসুক না কেন ওইটাকে তোমরা এইভাবে রাউন্ড ফিগার করে দেবে, ইন্টিজার নাম্বার করে দেবে, যেহেতু আমরা জানি যে n এর মান আসলে কখনো ফ্র্যাকশন আসা সম্ভব না, বাট ক্যালকুলেশনের খাতিরে যদি চলে আসে সেটাকে অবশ্যই এটা করে দিলে প্রমাণ হয় যে তুমি আসলে জানো যে n এর মান কিরকম হওয়া উচিত। ওকে, সো দুইটা ম্যাথ করলাম। এটা নর্মালি যেগুলো ক্লাসে করতে দিই, এখন তো কোনো করতে দিতে পারতেছি না, কিন্তু তোমাদের উচিত হচ্ছে দেখে নেওয়া সবগুলা। এটা দেখো তো একটু বোঝা যাচ্ছে কিনা, কোনো সমস্যা থাকলে বলো, তাহলে আমি করাই দিচ্ছি। একটু সবাই ম্যাথটা একটু পড়ে দেখো। বোঝা যাচ্ছে কি? এই দিয়ে আছে স্যার, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, আমি তারপর একটু বলে দিই কি বলা হয়েছে ম্যাথে। হোয়াট শুড বি দ্য ডিস্টেন্স, মানে কি ডিস্টেন্স বের করতে বলছে, সোজা কথা প্রথমে বলে দিছে আর এর মান বের করতে হবে। ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন কাদের মধ্যকার? টোটাল পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ অফ কার? কপার। সো কপারের পজিটিভ নেগেটিভ চার্জ, ঠিক আছে? দ্যাট মিনস কি আমার Q1 আর Q2 যেটা হবে সেটা একটারই একটা চার্জ পার্টিকেলেরই, সেটা হচ্ছে কপার। সো একটারই আমার পজিটিভ আর নেগেটিভ দুইটা ভ্যালু আর কি। সো মনে করো Q1 Q2 এরকম চার্জ পার্টিকেল দুইটা আছে, মানে Q1 Q2 কে বলতেছে একই কপার, C1 ও কপার, C2 হচ্ছে আমার কপার, একটা আমার প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ এটা, কিন্তু যেহেতু দুইটাই কপার দুইটা মানটা হবে আমার সমান, তাহলে এখানেও আমার এই যে Q1 সমান Q2 সমান Q, মানের দিক থেকে আমার সমান হবে, একটা প্লাস একটা মাইনাস সেটা ঠিক আছে, কিন্তু মানটা যেটা সেটা আমার সমান হবে। তাহলে আমরা এখানেও Q1 Q2 সমান Q লিখবো, এবং সেই মানটা হচ্ছে 1.345 ইন্টু 10⁻⁵ কুলম্ব। তাহলে এই চার্জের মান দেওয়া আছে 1.345 ইন্টু 10⁻⁵ কুলম্ব। একটা প্লাস একটা মাইনাস আসবে, সেটা সমস্যা নাই, কারণ কি Q1 আর Q2 তো। সো আবার এটা যেহেতু সমান Q1 Q2, সো এটা আলটিমেটলি আমার কিউ স্কোয়ার হয়ে যাবে। কিউ স্কোয়ার হয়ে যাওয়ার মানে কি, স্কোয়ারের ভিতরে যদি মাইনাস থাকে ওইটা আলটিমেটলি প্লাসই হয়ে যাবে, সো এই মাইনাসটা আসলে কোনো ইফেক্টই ফেলতেছে না। তো এইভাবে আর এর মান বের করবো সাইড চেঞ্জ করে, এই তো হয়ে গেল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার ওই যে 1/4πε0 স্যার কে লেখা যাবে না হ্যাঁ হ্যাঁ, নাকি এটা রাখতে হবে? না না অবশ্যই, আমি তো আগে বললাম যে ম্যাথ করার সময় আমরা এইভাবেও লিখতে পারি অথবা আমরা কেউ লিখতে পারি, তো তুমি কে লিখো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মাউসটা আমার ডিস্টার্ব করতেছে। আচ্ছা তাহলে এগুলো বাদ দিয়ে তুমি কেউ লিখতে পারো। আলটিমেটলি এখানে এই 1/4πε0 এর পুরোটার মানই 9 × 10⁹ বসাই দেওয়া হয়েছে, মানে এপসাইলন নটের মান না বসাই দিয়ে সরাসরি ওই কে এর মানটাই বসানো হয়েছে। সো এই ম্যাথটা আমরা দেখলাম, এরপরে হচ্ছে এই ম্যাথ আমি আর করাচ্ছি না, তোমরা দেখে নিবা, সেম কুলম্বস ল রিলেটেড ম্যাথ যেহেতু আমি আর সেটা করাচ্ছি না। ওকে, তো এবার আসি যে কুলম্বস লর ব্যর্থতাটা কি, কে বলতে পারবা দেখি? কুলম্বস লর একটা ব্যর্থতা আছে, বড় ব্যর্থতা, আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম। কে বলতে পারবে কুলম্বস লর ব্যর্থতা কি?
কুলম্বস ল ব্যর্থতা হচ্ছে ওই যে স্যার যে হ্যাঁ। অঞ্চল জুড়ে তড়িৎ ক্ষেত্রটা রয়েছে ওই অঞ্চল জুড়ে শুধুমাত্র কুলম্বস লটা অ্যাপ্রুভ, কিন্তু এর বাইরে কুলম্বস লটা অ্যাপ্রুভ না। আচ্ছা না মানে জেনারেল যে লিমিটেশনটা বা যেটা আসলে সবচেয়ে প্রচলিত সেটা হচ্ছে কি কুলম্বস লটা তোমার যে নিউক্লিয়ার স্টেবিলিটি সেটা ব্যাখ্যা করতে পারে না। নিউক্লিয়ার স্টেবিলিটি করে আমরা গত ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচার দেখলাম, নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখলাম, ওখানে আমরা কি দেখছিলাম যে আমরা যে আলোচনা করতেছিলাম যে প্রোটন প্রোটন প্লাস প্লাস চার্জ, ওটা তো কুলম্বস ল অনুযায়ী প্লাস প্লাসে বিকর্ষণ করে তোমার নিউক্লিয়াসটা ভেঙে দেওয়ার কথা। ইভেন তোমার বাইরে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রনটা কুলম্বস ল অনুযায়ী প্রোটনের সাথে আকর্ষণ করে দুইটা একত্রে লেগে যাওয়ার কথা। এগুলা তো হয় না আসলে। তাহলে কেন হয় না? এগুলো না হয়ে তো নিউক্লিয়াসটা বা অ্যাটমটা স্টেবল থাকে। তাহলে এই স্টেবল কেন থাকে সেটা কুলম্বস ল ব্যাখ্যা করতে পারে নাই। ঠিক আছে, সো এক কথা আনসার হবে স্যার কুলম্বস ল হচ্ছে যে নিউক্লিয়ার যে স্টেবিলিটি আছে সেই নিউক্লিয়ার স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে পারে নাই। ঠিক আছে, দেখো এখানে পুরোপুরি একদম একদম ডিটেলসে লেখা আছে। দ্য কুলম্বস ল ফেল করছে, ব্যর্থ হয়েছে টু এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের স্টেবিলিটি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। সিন্স যেহেতু ইন নিউক্লিয়াসের মধ্যে দেয়ার আর সেভারাল প্রোটনস, অনেকগুলো প্রোটনস আছে, অল হ্যাভিং পজিটিভ চার্জ, সবগুলোতে পজিটিভ চার্জ আছে। তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল অনুযায়ী কি হওয়া উচিত? দে শুড রিপিল ইচ আদার, তারা একটা একটাকে বিকর্ষণ করার কথা কুলম্বস ল অনুযায়ী। বাট অ্যাকচুয়ালি কিন্তু আসলে দে ডু নট পুশ দেমসেলভস, তারা একটা একটাকে পুশ করে না, নিজেদের মধ্যেও পুশ করে না। অ্যাপার্ট বিকজ নিউক্লিয়াস হ্যাজ এ স্টেবল আইডেন্টিটি, কারণ নিউক্লিয়াসের একটা স্থায়ী আইডেন্টিটি আছে। হেন্স তাই হিয়ার দ্য কুলম্বস ল ফেলস, তাই এখানে কুলম্বস লটা ব্যর্থ ব্যাখ্যা করতে, নিউক্লিয়ার স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে। একদম ডিটেলসে লাইন বাই লাইন লেখা আছে। ওকে, তো এবার আমরা যাই আমাদের পরের টপিকে। কুলম্বস ল পড়লাম। ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি? এতক্ষণ তো আমরা চার্জ পার্টিকেল নিয়ে অনেক আলোচনা করলাম, এবার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি একটা চার্জ যে পার্টিকেল অঞ্চল জুড়ে তড়িৎ আদানটা বিস্তৃত থাকে। নির্দিষ্ট একটা যে ফিল্ড থাকবে, যে ফিল্ডের মধ্যে তড়িৎ আদান, পজিটিভ বা নেগেটিভ চার্জ আদান প্রদান হবে, এটা স্যার। গুড, কারণ একটা চার্জ, মনে করো একটা চার্জ আমি রাখলাম, এর আশেপাশে এখানে একটা চার্জ রাখলাম ফর এক্সাম্পল প্লাস, তাহলে এই প্লাস চার্জ তার আশেপাশে যেই এলাকা জুড়ে তার একটা প্রভাব বিস্তার করবে, সেই তাকে তড়িৎ ক্ষেত্র বলবে এই চার্জটা। তাহলে আমরা আসলে কিভাবে বুঝবো যে তার আসলে এরিয়াটা কতটুকু বা তড়িৎ ক্ষেত্রটা তার এরিয়াটা কতটুকু? সেটা বোঝার জন্য হচ্ছে কি আমরা অন্য একটা চার্জ পার্টিকেল যদি তার এরিয়াতে আনি, এখানে আনি, তখন যদি সেটা দেখি যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে এই চার্জের জন্য, তখন আমরা বুঝি যে ওকে এটা এই রিজিয়নটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। এটা একটু চার্জ পার্টিকেলটা যদি আমি এখানে রাখতাম তাহলে দেখা যাচ্ছে কি এই চার্জের জন্য কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতেছে না। দ্যাট মিনস এটা আমি তড়িৎ ক্ষেত্রের বাইরের মধ্যে রাখলাম। সো তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি আমরা বুঝতে পারবো অন্য একটা ছোট চার্জকে আমি যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনি, সেটা যদি আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করে, তার মানে এখানে তড়িৎ ক্ষেত্র আছে। আর যদি আকর্ষণ বিকর্ষণ কোনো ধরনের ফোর্স অনুভব না করে, তাহলে সেটা তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে। দ্য স্পেস, চার্জের আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতাটাই তড়িৎ ক্ষেত্র, তাই তো? ক্ষমতা না, আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা বললে জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়। বলতে হবে আকর্ষণ বিকর্ষণ করার যে এরিয়া, ক্ষেত্রটা। ঠিক আছে, তোমাকে এটা মানে তড়িৎ ক্ষেত্র বুঝতেছো তো, মানে জায়গা, জায়গার কথা বলা হবে। তাই স্পেস দেখছো মানে জায়গাটা, সারাউন্ডিং, চারদিকে কার এন ইলেকট্রিক্যাল চার্জ, একটা ইলেকট্রিক্যাল চার্জের চারপাশে যে এরিয়াটা উইদিন, যার মধ্যে which is capable, যেটার মধ্যে যেটা সক্ষম হয় of exerting a force on another electrical charge, অন্য একটা চার্জের উপর সে একটা ফোর্স এক্সার্ট করার, অনুভব করার মতো ক্যাপাবল হয়, সেই এরিয়াটাই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই তড়িৎ ক্ষেত্র এটার কি শুধু, এটা ধর্ম কি শুধু স্যার এই আরেকটা চার্জকে প্রভাবিত করবে, তাছাড়া কোনো
আর কি মানে বৈশিষ্ট্য নেই? না, অবশ্যই তড়িৎ ক্ষেত্রে অনেক বৈশিষ্ট্য আছে। এটা আরেকটা চার্জকে প্রভাবিত করবে, সেটা আমরা জাস্ট ওই এটার ক্ষেত্রটা কতটুকু পর্যন্ত বিরাজমান সেটা বোঝার জন্য আরেকটা চার্জকে আমরা এনে সেটা দেখি যে ওকে প্রভাব বিস্তার করতেছে কি করতেছে না। ঠিক আছে, সো এটা তো জাস্ট তুমি তড়িৎ ক্ষেত্রের এরিয়াটা নির্ধারণ করলা, যেমন এই এরিয়াটা আমরা নির্ধারণ করলাম, কিন্তু দ্যাট এইটা মানে এই না যে শুধু এরিয়াতে আরেকটা চার্জকে সেটা আকর্ষণ বিকর্ষণ করতে পারবে। তড়িৎ ক্ষেত্রের আরো অনেক কাজ আছে, আমরা এখনই দেখবো, আরো অনেক তড়িৎ ক্ষেত্র রিলেটেড অনেক কাজ আছে। ঠিক আছে, স্যার এটা কি স্যার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মতো কাজ করে? মানে ওটার সাথে কি কোনো সম্পর্ক মানে রিলেশন আছে, মানে ওই রকম নাকি? রেডিয়েশনটা তো তুমি আবার অন্য জিনিসে চলে গেলা। রেডিয়েশনটা তো হচ্ছে যে মনে করো একটা তেজস্ক্রিয় এলিমেন্ট, সেটা তার থেকে রেডিয়েট করে ডিকে করে অন্য জিনিস বের করে দিচ্ছে, আলফা বিটা গামা ওই ধরনের জিনিসপত্র বের করে দিচ্ছে, সেটা তো অন্য জিনিসে চলে গেল পুরো। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কি স্যার এটা মানে ইনফিনিটি পর্যন্ত না স্যার? এটার কোনো লিমিটেশন আছে? তো অবশ্যই লিমিটেশন আছে, তাহলে এই লিমিটটা কতটুকু সেটা দেখার জন্যই তো আমরা আরেকটা চার্জ পার্টিকেল এনে টেস্ট করতেছি যে তোমার ওই ক্ষেত্রটা কতটুকু। ইনফিনিটিভ কিভাবে হয় একটা চার্জের? একটা চার্জ যদি 1 কুলম্বের একটা চার্জ হয়, মনে করো 1 কুলম্বের একটা চার্জ, ছোট্ট একটা চার্জ, তাহলে ওর ক্ষেত্র হবে বড় ধরে একটু। এটা তো চার্জের মানের উপর ডিপেন্ড করে, ছোট চার্জ মানে ক্ষেত্রটা ছোট, বড় চার্জ মানে ক্ষেত্রটা বড়, তাই না? ঠিক আছে স্যার। চার্জের মানের স্যার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে কি চুম্বকের যে উদাহরণটা ওইটা দেওয়া যাবে, যে চুম্বক যে আকর্ষণ করে বিকর্ষণ করে, না চুম্বকের ওই এটা উদাহরণটা দেওয়ার কি? কারণ ওইটা চুম্বক ক্ষেত্রের মধ্যে তুমি চলে যাবা। চুম্বক ক্ষেত্র হবে এটা, আচ্ছা হ্যাঁ, জি ওইটা স্যার, ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে আসবে, সেটাও আমরা ম্যাগনেটিক ফিল্ড আলোচনা হবে, করব, আমাদের এখানে আছে। জি স্যার। সো এটা জাস্ট সিম্পল রাখো। সিম্পল হচ্ছে কি, একটা চার্জ জি স্যার, পার্টিকেল আছে, ওই চার্জ পার্টিকেলটা তার আশেপাশে একটা ক্ষেত্র তৈরি করবে, জি স্যার আর বুঝছি। এটা কি ওই চার্জ ওই ক্ষেত্রটাই হচ্ছে আমার পার্টিকেলই তড়িৎ দরকার ক্ষেত্র। নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এক একটা বস্তুকে যে আকর্ষণ করে এই বিষয়টাও কি এই জায়গায় তুলে ধর মানে আসবে নাকি? না শুনো, আমি আবার বলি। প্রথম কথা হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে একটা চার্জ তার আশেপাশে যে এরিয়াটা সৃষ্টি করে, এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। চার্জ তার আশেপাশে যে এরিয়াটা সৃষ্টি করে, এখন কতটুকু পর্যন্ত এরিয়া সেটা আমি বোঝার জন্য অন্য একটা চার্জ যদি আমি সেই এরিয়াতে আনি, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে যতটুকু পর্যন্ত ওই এরিয়ার ভিতরে আছে। আবার যদি আকর্ষণ বিকর্ষণ বল অনুভব না করে আরেকটা চার্জ, তাহলে মানে কি সেটা ওই এরিয়ার মধ্যে নাই, তার মানে এরিয়াটার ধারণা পাওয়ার জন্য আমরা অন্য একটা চার্জকে এনে টেস্ট করি যে ওকে আকর্ষণ বিকর্ষণ করতেছে মানে এই এরিয়ার ভিতরে আছে, আকর্ষণ বিকর্ষণ করতেছে মানে এরিয়ার বাইরে আছে। সো সেটা আমাদের সেকেন্ড স্টেপ। বাট যদি সিম্পল ডেফিনেশন দিতে চাও, সেটা হবে একটা চার্জ পার্টিকেল আছে, এর আশেপাশে যে এরিয়া তৈরি করে সেটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, ছোট জি স্যার বুঝে গেছি। ছোট চার্জ মানে ছোট ক্ষেত্র হবে, বড় চার্জ মানে বড় ক্ষেত্র হবে, এরকম। ওকে, তাহলে এখন আমরা যাই ইলেকট্রিক ফিল্ড লাইনস। তড়িৎ বলরেখাগুলো কি, মানে তোমার এই যে, হ্যাঁ কিছু বলবা? না স্যার, তড়িৎ ক্ষেত্রে যে ওই ইয়েটা যে বল সৃষ্টি করবে, তড়িৎ যে চার্জগুলো থেকে যে চার্জগুলো মানে থেকে যে আশেপাশে, ইয়েটা সৃষ্টি হবে, হ্যাঁ হ্যাঁ একটা চার্জ পার্টিকেল যে তার ওইটা বলুন। আশেপাশে যে ক্ষেত্রটা তৈরি করে, সেটা কি আকারে তৈরি করে? ওই চার্জ থেকে আসলে তড়িৎ বল রেখাগুলো বের হয়, তড়িৎ বল রেখাগুলো ছড়ায় পড়ে চারদিকে, ছড়িয়ে পড়েই আসলে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়। তাহলে এই তড়িৎ বল রেখাগুলার কয়েকটা বৈশিষ্ট্য আছে। মনে করো এই যে আমি এখানে দিলাম একটা চার্জ পার্টিকেল, প্লাস আমি দিলে দেখাইলাম উদাহরণটা, এর যে আশেপাশে তোমার এই ক্ষেত্র তৈরি করলো, তড়িৎ বল রেখা বের হইলো। আসলে ক্ষেত্র মানে তড়িৎ বল রেখাগুলা সে বের করে দিল, মনে করে একটু পর্যন্ত তার রিজিয়ন। এই তড়িৎ বল রেখাগুলার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি। সেগুলো হচ্ছে কি, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনস তড়িৎ বল রেখা হলো অরিজিনেট ফ্রম পজিটিভ চার্জেস। নরমালি আমরা যদি দুইটা চার্জ দেখি, একটা প্লাস আর একটা মাইনাস, তো এগুলাতে একটা প্লাস গুলা থেকে তড়িৎ বল রেখাগুলা সৃষ্টি হয়, আর মাইনাসে গিয়ে সেটা এন্ড হয়। ঠিক আছে, মানে সবসময় মাইনাসের দিকে বলরেখাগুলোর ডিরেকশনটা থাকে, মাইনাসের ভিতরের দিকে, আর প্লাসের ক্ষেত্রে বাইরের দিকে। সেটা তো অরিজিনেট মানে কি, মানে হচ্ছে উৎপত্তি হওয়া তড়িৎ বলরেখাগুলো অরিজিনেট কোথা থেকে হয়? পজিটিভ চার্জ থেকে হয়, এন্ড এন্ড অন মানে শেষ হয় নেগেটিভ চার্জে, মানে ভিতরের দিকে ঢুকে। The tangent to a field line at any point gives the direction of the electric field intensity at that point. Okay, so আগের ফিগারটা ছিল সেটাতে যাই। এই যে দেখো, প্লাস থেকে ঢুকে মাইনাসে, প্লাস থেকে বের হয় মাইনাসে ঢুকে। এখন ট্যানজেন্ট
বলছে যে ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অফ দ্য এই লাইনগুলো ট্যানজেন্ট মানে কি আসলে স্পর্শক, বাংলা যদি বলো সেটা স্পর্শক। তাহলে মনে করো এই লাইনটা, এটা একটা তড়িৎ বলের লাইন অফ ফোর্স, এটার স্পর্শক কি হবে? যে কোনো জায়গা থেকে তুমি সরাসরি লম্ব টানবা, একটা বৃত্ত যখন থাকে, তাহলে আমি যদি বলি বৃত্তর এই জায়গার ট্যানজেন্ট, এই জায়গার ট্যানজেন্ট মানে কি হবে? এই জায়গা তুমি স্পর্শ করে এটা টান দিতে হবে, স্পর্শক আর কি। তাহলে এটা হবে কি এই পয়েন্টটার ট্যানজেন্ট। সিমিলারলি তুমি যদি এই পয়েন্টে ধরো, তাহলে এটা হবে এরকম ট্যানজেন্ট। সেটাই বলা হচ্ছে যে এখানে মনে করো এই তড়িৎ বলরেখার যে কোনো একটা পয়েন্টের যে ট্যানজেন্ট বা স্পর্শক হবে, সেটা হবে তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা আমরা একটু পরেই ডেফিনেশন পড়বো। তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা, তার ডেফিনেশন। দ্যাট মিনস তুমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও বলতে পারো যে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, ঠিক আছে? কারণ ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, তাই না? সো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? তড়িৎ বলরেখাগুলোর যে কোনো পয়েন্টে যদি আমরা স্পর্শক আঁকি, ট্যানজেন্ট আঁকি, সেদিকে। ওকে, এটা গেল আমাদের 2 নাম্বার। তারপরে 3 নাম্বারটা হচ্ছে the lines are closer when the field is strong, the lines are farther apart when the field is weak। এই লাইনগুলা যে এই যে লাইনগুলা, সেগুলা মানে উইক হবে। উইক মিন্স মানে লাইনের সংখ্যা কম হবে যদি ফিল্ডের মানটা, তড়িৎক্ষেত্রের মানটা কম হয়, দ্যাট মিনস ছোট ধরনের চার্জ যদি থাকে। আর এই বলরেখাগুলোর সংখ্যাটা বেশি হবে, মানে ডেন্স হবে, সংখ্যার পরিমাণ অনেক বেশি হবে যখন তড়িৎক্ষেত্রের মানটা আমাদের বেশি হবে, কোনো বড় ধরনের চার্জ থাকবে তখন, ঠিক আছে? দ্য লাইন্স আর ক্লোজার মানে কি? ক্লোজার মানে কি আসলে বেশি পরিমাণে লাইন্স আছে। দ্য লাইন্স আর ক্লোজার মানে ফিল্ড ইজ স্ট্রং, দ্য লাইন্স আর ফার্দার অ্যাপার্ট, একটা থেকে একটা অনেক দূরে যখন কি হয়? ফিল্ড ইজ উইক, দুর্বল ফিল্ড যখন থাকে। নো টু লাইন্স ক্রস ইচ আদার। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই লাইনগুলো কখনো একটা একটাকে ক্রস করবে না, ঠিক আছে? লাইনগুলো কখনো একটা একটাকে ক্রস করবে না। তাহলে সামারি যদি আমরা করি, যে পরীক্ষা প্রশ্ন করা হইলো যে তড়িৎ বলরেখাগুলোর বৈশিষ্ট্য, তড়িৎ বলরেখা কাকে বলে সেটা থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ বলরেখাগুলোর বৈশিষ্ট্য কি সেটা বলো। তাহলে আমরা সামারি করে ফেলি এই 4টা ক্ষেত্রে কিভাবে। প্রথমে বলবো যে তড়িৎ বলরেখাগুলো সবসময় প্লাস থেকে উৎপত্তি হয়ে পজিটিভ চার্জ থেকে উৎপত্তি হয়ে নেগেটিভ চার্জে শেষ হয়। 2 নাম্বার হচ্ছে যে এই বলরেখাগুলোর যে কোনো একটা পয়েন্টে যদি আমরা স্পর্শক আঁকি, সেটা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের অথবা তড়িৎ ক্ষেত্রের তীব্রতার ডিরেকশনটা আমাকে দিচ্ছে। 3 নাম্বার হচ্ছে এই লাইনগুলো একটা একটা কাছাকাছি হবে, বা ওভাবে বলতে পারো লাইনগুলো খুব ডেন্স হবে যখন ফিল্ডটা স্ট্রং হবে, বা লাইনগুলা দূরে দূরে বা হালকা থাকবে তখন, যখন ফিল্ডটা উইক থাকবে। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই লাইনগুলো যত স্ট্রং থাক আর উইক থাকুক, এই লাইনগুলো কখনো একটা একটাকে ক্রস করবে না, ঠিক আছে? তাহলে এগুলো গেল আমার তোমার তড়িৎ বলরেখাগুলোর বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, এরপর আসো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অর ইন্টেন্সিটি। এই যে এবার আমরা দেখি ইলেকট্রিক ফিল্ড তো দেখলাম, এখন এই ইলেকট্রিক ফিল্ডটা কতটুকু শক্তিশালী, মানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কতটুকু, সেটা এই টার্ম দিয়ে আমরা সবসময় বলি, সেটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অথবা ইন্টেন্সিটি। এমনি নর্মালি ইন্টেন্সিটি তো তীব্রতা, ইন্টেন্সিটি শব্দ থেকে আমরা বুঝি যে তীব্রতা মানে হচ্ছে একটা জিনিস কতটুকু তীব্র সেটা আমাকে প্রকাশ করবে, ঠিক আছে? একটা সাউন্ড যদি আমি খুব বেশি জোরে শুনি, তার মানে ওটা আমাদের কাছে খুব তীব্র মনে হয়, ফ্রিকোয়েন্সি খুব বেশি মনে হয়। একটা সাউন্ড যদি খুব হালকা শুনি, তার মানে ওটা কম তীব্র। তো সেটাকে আমরা বলি কি তীব্রতা বেশি কম, সেটা নিয়ে বলি। এখানেও আমার ইলেকট্রিক ফিল্ডের তীব্রতা, দ্যাট মিনস কি ইলেকট্রিক ফিল্ডটা বেশি পরিমাণে থাকলে এর ইন্টেন্সিটি বা তীব্রতাটা বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড যদি কম থাকে সেটা ইলেকট্রিক ফিল্ডের তীব্রতাটা কম হবে। এখন আমরা সেটা মেজার করব কিভাবে? সেটা মেজার করবো কিভাবে? একটা ফিল্ডের ইন্টেন্সিটি কিভাবে মেজার করবো, সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে এটা আমি দেখাই এইভাবে, ফিগার আমি এখানে আঁকি। মনে করো যে এই চার্জটার এখানে একটা চার্জ আছে, আর এই চারপাশে একটা এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম, ঠিক আছে? কিউ চার্জ আছে। আমার টার্গেট হচ্ছে কি এইটা, এই যে একটা ক্ষেত্র তৈরি করলো যেটাকে আমরা ই বলি, দেখতেছো তো সবাই, তাই না?
জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে এই যে কিউ চার্জটা দিয়ে ক্ষেত্রটা তৈরি করলো ই, সেটার ইন্টেন্সিটি বা তীব্রতা বের করা। ইর মান আমি বের করতে চাচ্ছি। তাহলে সেটা আমি বের করতে পারবো কিভাবে? আমি অন্য একটা চার্জ, ছোট্ট একটা চার্জ যদি আমি এই ফিল্ডের ভিতরে আনি, তাহলে সেটা এখানে একটা কুলম্ব ফোর্স অনুভব করবে না? জি স্যার। কুলম্ব ফোর্স অনুভব করবে, কারণ এখানে একটা চার্জ আছে, আমি আরেকটা চার্জ রাখলাম, সেটা একটা কুলম্ব ফোর্স অনুভব করবে। এখন বলো, যদি কুলম্ব ফোর্সের ডেফিনেশনে আমরা কি দেখছিলাম বা ম্যাথমেটিক্যালে, যে এফ ইকুয়াল টু কে কে কনস্ট্যান্ট কে Q1 Q1 Q2 Q2 বাই আর স্কয়ার। তাহলে আমাদের এখানে একটা চার্জ Q1 মানে হচ্ছে মনে করো এটা, আর Q2 হচ্ছে আমার এটা। তো এখন এই যে এফ এর মান খুব বেশি হবে যখন কি হবে, এই Q1 আর Q2 এর মানটা মানে এদের মধ্যকার না না অন্যভাবে বলি, যে তুমি যদি এই এফ এর মানটা খুব বেশি দেখো, তার মানে কি আসলে এই Q1 আর Q2 এর মানটা তোমার বেশি আছে, তাই না? Q1 আর Q2 এর মানটা বেশি আছে যদি এফ এর মানটা বেশি পাও, ঠিক আছে? আচ্ছা, দ্যাট মিন্স কি হবে, যে এখান থেকে এফটা স্ট্রং হবে যখন Q1 এর মানটা আমার বেশি হবে। সো আমি যদি এফ এর মান কোনোভাবে পাইতে পারি, তাহলে আমি বুঝতে পারি যে ওকে এফ এর Q1 এর মানটা কিরকম, মানে Q1 যেটা সেটা আসলে কতটুকু বড় বা কতটুকু ছোট। কারণ Q2 তো যেটা যেটা সেটা আমি একটু ছোট রাখছি, সেটা আমার জানা, আমার একটা জানা চার্জকে আমি এটার মধ্যে রাখলাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে Q1 সম্বন্ধে ধারণা পাওয়া। Q1 সম্বন্ধে ধারণা পাওয়া অর্থ মানে হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে ধারণা পাওয়া। তো সেটার জন্য আমি ফোর্স যদি ক্যালকুলেট করি দুইটার মধ্যে, তাহলে এই ফোর্সের মান থেকে আমি একটা আইডিয়া পাবো যে ফোর্স যদি খুব বড় হয়, তার মানে হচ্ছে কিউ যেটা সেটা আমার একটা বড় চার্জ, আর এফ যদি ছোট হয়, তার মানে আমার কিউ যেটা সেটা আসলে একটা ছোট চার্জ, ছোট মানের একটা চার্জ। তো সেই জন্য আমরা কি করি, যে আমরা ফোর্স ক্যালকুলেট করি, তাহলে ফোর্স পার ইউনিট চার্জ প্রতি একক ক্ষেত্রের মধ্যে, এবং এই যে এটার মধ্যে এটা আমরা কিউ নট বললাম, এখানে কিউ নট কি পরিমাণ ফোর্স অনুভব করতেছে সেটা দিয়ে আমরা বের করে ফেললাম যে এফ বাই কিউ নট ই, ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স ই সমান হবে আমার এফ বাই কিউ নট, ফোর্স পার ইউনিট চার্জ। সো ফোর্সের মান যদি এটার উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে সেই ফোর্সের মান যদি বেশি হয়, তার মানে আমার ফিল্ডের মান বেশি, মানে এফ এর মান বেশি হলে। আর এটার উপর যদি যেই ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে এফ এর কথা, সেটা যদি কম হয়, তার মানে আমার ফিল্ডের মানটা কম। তো দ্যাট মিন্স কি দাঁড়ালো, যদি আমি সামারাইজ করি, যে তুমি একটা ছোট্ট একটা চার্জ যদি তড়িৎ ক্ষেত্রে রাখো, ওই চার্জটা কি পরিমাণ বল অনুভব করতেছে তার পার ইউনিট চার্জে, সেটাই আমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল টু এফ বাই কিউ নট, ফোর্স পার ইউনিট চার্জ। এখানে ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক চিহ্নের উপর স্যার ভেক্টর চিহ্নটা স্যার কেন দেওয়া হয়েছে স্যার? ও এটা কি কোনো ভেক্টর চিহ্ন, কারণ ইলেকট্রিক ফিল্ড আর ফোর্স দুইটি তো ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা ভেক্টর সিম্বল দিই, কারণ ইলেকট্রিক ফিল্ড তো স্কেলার রাশি না, ওটার একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। সিমিলারলি ফোর্সের একটা ডিরেকশন আছে, এই ডিরেকশন যেহেতু আছে, এটা একটা ভেক্টর রাশি, সেই ভেক্টরের জন্য ভেক্টর সিম্বল দিলাম। মনে আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, মানে এখানে যদি এটা আমি বুঝতেছি না, তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছে জিনিসটা, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কি? স্যার ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। ওকে, স্যার একবার একটু বুঝাবেন? আরেকবার হচ্ছে আচ্ছা, কি কার কোনো থাকলে বলতে পারো স্যারকে। হ্যাঁ, আচ্ছা, আরেকবার হচ্ছে কি এটা একটু মানে জেনারেল একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, দাঁড়া। মনে করো এক কন্টেইনার পানি আছে, তাহলে ওই পানিটা একটা মানে নির্দিষ্ট গতিতে মুভ করতেছে, মানে নাড়াচাড়া করতেছে, সোজা কথা, ঠিক আছে? এখন পানিটা একটা নির্দিষ্ট গতিতে শেক করতেছে, নাড়াচাড়া করতেছে। এখন তুমি চাচ্ছ যে ওই পানিটা যে কতটুকু গতিতে, কতটা শক্তিশালীতে সেটা শেক করতেছে, সেটা মেজার করবা, ঠিক আছে?
মানে ওই সম্বন্ধে তুমি আইডিয়া পাইতে চাও যে এই কন্টেইনারের মধ্যে পানি যে আছে সেই পানিটা আসলে কতটুকু শক্তিশালী ভাবে বা কতটুকু জোরে সেটা নাড়াচাড়া করতেছে সেটা বের করতে চাও। তাহলে সেটা বের করতে হইলে আমরা কি করতে পারি, আমার হাত আমি ওখানে পানি কন্টেইনারের মধ্যে রাখতে পারি। তাহলে আমি আমার আঙ্গুলের মধ্যে একটা ওই ভাইব্রেশন অনুভব করতেছি, ওকে এই পানিটা ভাইব্রেশনটা এরকম। তার মানে আমি আমার বাহির থেকে একটা কিছু দিয়ে ধারণা পাইলাম যে ভিতরে এটা কতটুকু স্ট্রং। এখন ওই পানিটাকে যদি আমি এবার স্থির করে ফেলি, স্থির, এখন আর কোনো নাড়াচাড়া করতেছে না, তখন আমি আমার আঙ্গুল দিলাম বা হাতটা দিলাম পানির মধ্যে, তখনও আমি একটা দেখতেছি যে এই পানিটা আসলে কতটুকু আমার হাতের মধ্যে ফোর্স করতেছে বা কতটুকু জোরে আমার হাতে ধাক্কা খাচ্ছে। তো আমি কিন্তু এই বাহির থেকে আমার যেই হাতটা দিলাম, আমার হাত দিয়ে কিন্তু আমি ধারণা পাইতেছি ভিতরের অবস্থাটা কিরকম, ঠিক কিনা? এখানেও ব্যাপারটা এরকম, এখানে পানিটা হচ্ছে আমার এই টোটাল চার্জটা, মানে বড় যে চার্জটা যার আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে জানতে চাই সেটা। তাহলে আমার টোটাল চার্জটা হচ্ছে আমার পানিটা, আর বাহিরের থেকে আমি যে হাতটা দিলাম, আমার এই হাতটা হচ্ছে আমার এই কিউ নট। সো কিউ নট আমাকে বলতেছে যে কিউটা আসলে কতটুকু স্ট্রং অর স্ট্রং না, ঠিক আছে? সো আমার হাত আমাকে বলে দিছিল যে ভিতরের যে পানি আছে সেই পানিটা আসলে কতটুকু স্ট্রংলি মুভ করতেছে কি করতেছে না, বুঝতে পারতেছো? সো কিউ নট আমাকে বলতেছে কিউ কতটুকু স্ট্রং আর স্ট্রং না, কারণ কিউ নটকে যখন আমি কিউ এরিয়ার ভিতরে নিয়ে আসলাম তখন সেটা যে ফোর্সটা অনুভব করতেছে, বেশি ফোর্স অনুভব করলে সেটা আমার মানে দ্যাট মিনস এটা বেশি স্ট্রং, কম ফোর্স অনুভব করলে দ্যাট মিনস এটা কম স্ট্রং। সেই জন্য আমরা ফোর্স দিয়ে এটা ক্যালকুলেট করি, ফোর্স পার ইউনিট চার্জ। এই কিউ নটটা তার একক ক্ষেত্রফলে মানে একক চার্জে কি পরিমাণ ফোর্স অনুভব করে সেটা থেকে আমরা এই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ধারণা পাই, ইকুয়াল টু এফ বাই কিউ নট। এবার বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তারপরেও জাস্ট তোমাদেরকে বলি ইন কেস, আমি তো আশা করি যে না বুঝলে ক্লাসেই বলো, কিন্তু কেউ যদি এরকম থাকো যে তুমি বলতেছো না, তাহলে তোমরা ইন্টারমিডিয়েটের বইটা নিতে পারো, ইন্টারমিডিয়েটের বইতে বাংলায় লেখা আছে, ওইখান থেকে পড়েও তুমি ধারণা পাইতে পারো, সেম জিনিস। এখন আরেকটা কথা, এই যে আমরা যে আরেকটা চার্জকে আনলাম আমাদের, মনে করো এটা চার্জ পার্টিকেল ছিল, এর মধ্যে যে আমি অন্য একটা চার্জকে আনলাম, সেটা আমার একটা ছোট্ট চার্জ হইতে হবে, টেস্ট চার্জ হইতে হবে। টেস্ট চার্জ মানে হচ্ছে কি, মানে ক্ষুদ্র চার্জ, কিউ নট যেটা আনলাম আর কি, আর এটা ছিল আমাদের মূল যে চার্জটা সেটা কিউ। এখন একটা প্রশ্ন সবসময় আসে যে তোমার এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা স্ট্রেংথ মাপার জন্য কেন তোমার এই টেস্ট চার্জ ইউজ করা হয়? বড় চার্জ ইউজ করলে কি সমস্যা ছিল বলো তো? কেন ছোট্ট চার্জ ইউজ করা হয়, একটু বলতে পারবা? ওকে, কারণ কি ছোট্ট চার্জ ইউজ করা হয়, তুমি যদি বড় চার্জ যদি ইউজ করতে তাহলে ওই চার্জ নিজেই তো একটা ক্ষেত্র তৈরি করে ফেলতো, তাহলে ওই ক্ষেত্রটা আর আমার আগের যে ক্ষেত্রটা আমি মাপতে চাচ্ছি দুইটার সাথে অ্যাড হয়ে যেত, তাহলে আমি এক্স্যাক্টলি আমার যেই এই চার্জটার ক্ষেত্রটা আমি পাইতাম না। আচ্ছা, সেই জন্য এখানে যে নতুন যে মানে বাইরে থেকে যে চার্জটা দিব সেটা আমার খুব ক্ষুদ্র চার্জ দিব, এত ক্ষুদ্র হবে ওইটা নিজে যে ক্ষেত্রটা তৈরি করবে ওই ক্ষেত্রটা আসলে এই পুরো টোটাল ক্ষেত্রের মধ্যে অতটা এফেক্ট ফেলবে না। সেই জন্য একটা ক্ষুদ্র চার্জ ইউজ করা হয়, যে ওই চার্জটা নিজের যে ক্ষেত্র তৈরি করবে সেটা যেন আবার আমি যে টার্গেট যে ক্ষেত্রটা বের করতে চাচ্ছি এর মধ্যে অ্যাড হয়ে আমার ভ্যালুটা যোগ বাড়ায় আনা দেয়। স্যার ক্ষুদ্র চার্জ বলতে স্যার একটা ইলেকট্রনের চার্জ অথবা প্রোটনের চার্জ, মানে 1 কুলম্ব, কুলম্বে চিন্তা করো, মানে 1 কুলম্ব 2 কুলম্ব এই ধরনের ছোট্ট চার্জ, ঠিক আছে? কারণ বড় হইলে বুঝতেই তো পারতো, মানে ওই যে আমার হাতের উদাহরণ যেটা দিচ্ছিলাম, মনে করো আমার হাতে যদি আমি নাড়াইতে থাকতাম, আমার হাতে যদি এমন হইতেছে আমার হাত থেকে হাতই পানিকে বেশি নাড়াই দিতেছে, ঠিক আছে? তাহলে তো ওই যে আসলে কন্টেইনারের ভিতরে কি পরিমাণ কত জোরে পানি নড়তেছে সেটাকে আমি এক্স্যাক্টলি পাইতাম না, কারণ আমি হাত দিয়ে যেই ফোর্সটা তৈরি করে দিতেছি ওইটা তো এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য আমার হাত যেন কোনো ধরনের এক্সট্রা ফোর্স তৈরি না করে কন্টেইনারের ভিতরে, ওই হাত ওইটা এরকম হইতে হবে, তাই না? তো সেই জন্য কিউ নটটা এত ছোট হইতে হবে কারণ ও যেন নিজে বড় ক্ষেত্র তৈরি করে আমার
আলটিমেটলি আমি যেই মূল যে চার্জের ফিল্ড বের করতে চাচ্ছিলাম ওইটার সাথে অ্যাড না করে দেয়, সেই জন্য এই কিউ নোটটা ছোট হবে। তো এখানে লিখে দেখো দ্য টেস্ট চার্জ কিউ নোট শুড বি ভেরি স্মল, খুব ক্ষুদ্র হইতে হবে, কারণ কি, সো দ্যাট ইট ক্যান নট ডিস্টার্ব দ্য ফিল্ড প্রডিউসড বাই দ্য সোর্স চার্জ। এই সোর্স চার্জ থেকে যে ফিল্ড প্রডিউস হবে সেটাকে ডিস্টার্ব না করে, দ্যাট মিনস মানে ভ্যালু অ্যাড না করে দেয় আর কি সেটা। Therefore, the electric field intensity can be written as electric field intensity কে আমরা এইভাবে লিখি যে লিমিট কিউ নট দিয়ে, এই সিম্বলটার দ্বারা কি বোঝায়, কিউ নট তীর দিয়ে যেটা রয়েছে কিউ নট এরকম, এরকম দেখা দিলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে, কিউ নটের মান হচ্ছে কি শূন্যের একদম কাছাকাছি, খুব ছোট। যখনই এরকম কোনো জিনিস দেখবা যে তীর দিয়ে দেখা দিচ্ছে যে সামনে আরেকটা ভ্যালু, দ্যাট মিনস ওই ভ্যালুটা আসলে ওইটা কাছাকাছি। তাহলে কিউ নট হচ্ছে শূন্যের একদম কাছাকাছি, মানে খুব ছোট একটা ভ্যালু, এত ছোট ভ্যালু যে ওইটা আসলে আমার সোর্স যেই চার্জটা ওইটার ফিল্ডকে কোনো ধরনের ভ্যালু অ্যাড করে না, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা মোর প্রিসাইজলি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে লিখতে পারি, এফ বাই কিউ নট লিমিট দিয়ে। তাহলে আমাদের ম্যাথ করার জন্য লাগবে যে ইকুয়াল টু এফ বাই কিউ নট আমরা ইউজ করবো ম্যাথ করার সময়, দেখলাম। তাহলে এটা কি বোঝা গেছে সবার? কারণ যদি না বুঝে থাকো তাহলে বলো, আরেকবার রিপিট করতে পারবো, সমস্যা নেই। সবাই বুঝতে পারছো তাহলে আশা করি। আচ্ছা, তো যদি না বুঝে থাকো তাহলে এখন বলতে পারো, আর এখন যদি না বলো তাহলে তুমি পরবর্তীতে যখন পড়বা তখন নিজে ট্রাই করবা, এরপরে যদি ট্রাই করে না পারো পরবর্তী ক্লাসে বলতে পারবা, পরবর্তী ক্লাসে যদি না বলো আমরা পরীক্ষাগুলোর আগে আমরা ওই রিভিউ ক্লাস করি, তো এই রিভিউ ক্লাসে তুমি প্রশ্ন করার চান্স পাবা। সো আমার তাহলে তড়িৎ ক্ষেত্র আমরা দেখলাম, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কিভাবে মাপে সেটা দেখলাম, ফোর্স পার ইউনিট চার্জ, আচ্ছা সেটা দেখলাম। এরপরে আমরা আসলে এই যেগুলো আমরা আলোচনা করলাম সেটাই, যেমন ইকুয়াল টু এফ বাই কিউ নট, তাই না, এখানে আমরা বের করলাম, তাহলে এফ এর মান তো আমরা বের করতে জানি, এফ কুলম্ব ফোর্সটা, তাই না, কিউ ওয়ান কিউ নট বাই আর স্কয়ার, তাহলে এফ এর মান আমরা এখানে বসাইতে পারি, বসে আমরা এটাকে ইকুয়েশনটা এরকম বের করতে পারি। সো এটা তোমরা দেখো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ইকুয়েশনটা কিভাবে বের করা হয়, এটা একটু দেখে নিও, দরকার আগামী ক্লাসে এখান থেকে শুরু করব, ঠিক আছে। ওকে স্যার। স্যার আমরা স্যার যে শীটটা স্যার পেয়েছি আপনার থেকে স্যার, ওই শীটে স্যার ম্যাথ গুলা নেই, প্রবলেম গুলা জাস্ট আপনি স্যার এই যে সূত্রগুলো যে দেখাইছেন ওইগুলো আছে। যে আজকে আপলোড করছি ওইটা দেখো, আজকে আপলোড যেটা করছি ওইটা ডাউনলোড করে নিও। জি স্যার, ও আজকে আচ্ছা, আপলোড আচ্ছা, দিয়ে দিন। আজকে আপলোড করছি ওইটা ডাউনলোড করে নিও। স্যার এগুলো তো ওকে, আল্লাহ হাফেজ, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।